ফেনীসহ ৮ জেলায় বন্যার ভয়াবহতা, ৪.৫ লাখ পরিবার পানিবন্দী। উদ্ধার অভিযানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবি। দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান ডক্টর ইউনূসের। দিল্লির হাইকমিশনারকে যৌথ কমিটি গঠনের তাগিদ। সতর্কতা ছাড়া পানি ছাড়ায় উষ্মা নাহিদের। বিএনপি নেতাকর্মীদের বন্যার্তদের পাশে থাকতে বললেন তারেক রহমান। পাচারের টাকা ফেরাতে সহায়তা করবে সুইজারল্যান্ড, জানালেন আমির খসরু। হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘন তদন্তে ঢাকায় জাতিসংঘ প্রতিনিধি দল। কথা হবে বিভিন্ন পক্ষের সাথে, জানালেন আবাসিক সমন্বয়কারী। সালমান এফ রহমান, আকবর সোবহান সহ শীর্ষ ৫ ব্যবসায়ীর ব্যাংক হিসাব তলব। মেনন গ্রেফতার, খোঁজা হচ্ছে ইনু ও বিচারপতি মানিককে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের ৮টি জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। ঢলের পানিতে ভেসে গিয়ে ফেনীর পরশুরামে ১ জন ও কক্সবাজারের রামুতে নিখোঁজ রয়েছে ৩ জন। খাগড়াছড়িতেও বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সারা দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার সড়ক যোগাযোগ। এদিকে দুর্গত এলাকাগুলো উদ্ধার কাজে অংশ নিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবি। পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার উপজেলার নিম্নাঞ্চলে। আখাউড়া, উত্তর, দক্ষিণ, মোগরা ও মণিঅন্দ এই ৪ ইউনিয়নের ৩৪টির বেশি গ্রাম পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী অন্তত ৫৫০ পরিবার। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম জানান, হাওড়া নদী ও জাজিগাং সহ বিভিন্ন নদীর পানি বিপদসীমার কাছাকাছি চলে যাওয়ায় নতুন করে প্লাবিত হবার আশঙ্কা দেখা দিয়েছে। দুদিন আগে ভেঙে গেছে গাজীরবাজার এলাকার অস্থায়ী সেতুটি। বন্যার অবনতির কারণে মানুষ চলাচল এবং ঘরবাড়িতে থাকা অসম্ভব হয়ে পড়ছে। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় ১৭টি জায়গা দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে শখানেক গ্রাম। ১ মাসের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লাখো মানুষ। বন্ধ যান চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। কুমিল্লায় গত ৫ দিনের টানা বৃষ্টি ও উজানের পানিতে গোমতী নদীর পানি বেড়ে বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপরে বইছে। সদর উপজেলার কটকবাজার থেকে দাউদকান্দি পর্যন্ত গোমতী বাঁধের ৮৫ কিলোমিটার দুর্বল অংশ ভেঙে পড়ার আশঙ্কায় স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো বালুর বস্তা দিয়ে মেরামত করা হয়েছে। প্লাবিত কুমিল্লা সদর, দেবিদ্বার ও বুড়িচং উপজেলার নদী তীরবর্তী চরাঞ্চল। শত শত বাড়িঘর পানিতে ডুবে বিপাকে হাজারো মানুষ। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে আশ্রয় কেন্দ্রে চলে যেতে বলা হচ্ছে তাদের। কুমিল্লার ১৪ গ্রামে বন্যার পানিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশ তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। মুহুরী নদীর পানি ঢুকে নোয়াখালীর ৯ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত জেলার অনেক এলাকা। ২০ লাখ মানুষ পানিবন্দী। গ্রামীণ সড়ক, ফসলি মাঠ এখনও পানির নিচে। ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। টানা বৃষ্টিতে জেলা শহর মাইজদী সহ ৯টি উপজেলার বেশিরভাগ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। জনদুর্ভোগ চরম আকার ধারণ করায় মানুষজন ছুটছে আশ্রয় কেন্দ্রে। পরিস্থিতি সামাল দিতে সহায়তা চাওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। খাগড়াছড়ি শহরের অধিকাংশ এলাকা পানির নিচে। শহরের উত্তরগঞ্জ পাড়া, শান্তিনগর, মেহেদীবাগে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানও পানির নিচে। অনেক এলাকায় মানুষ আশ্রয় নিয়েছে ঘরের ছাদে। বিদ্যুৎবিহীন জেলা। সারা দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক যোগাযোগ। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত মৌলভীবাজারের ৫ উপজেলায় ২ শতাধিক গ্রাম। জেলার প্রধান নদী মনু, ধলাই, ফানাই, জুড়ি ও কুশিয়ারার পানি বইছে বিপদসীমার ওপরে। চতুর্থ ধাপের এ বন্যায় ২ লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন অনেকে। হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। এতে হুমকিতে শহর প্রতিরক্ষা বাঁধ। জেলা প্রশাসন জানায় ৫টি উপজেলার ৩৩,৪৬৮ জন মানুষ পানিবন্দী। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে গেছে ১৪০টি পরিবার। সরকারিভাবে বরাদ্দ করা হয়েছে
চাল, শুকনো খাবার সহ প্রয়োজনীয় পণ্য। দুদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে বন্যা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাইশারী ইউনিয়নের 4 শতাধিক পরিবার। বাড়িঘরে পানি ঢুকে যাওয়ায় লোকজন আশ্রয় নিয়েছে উঁচু জায়গা, স্বজনদের বাড়ি, বিদ্যালয় ও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। টানা কয়েকদিনের ভারী বর্ষণে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় বন্যা দেখা দিয়েছে। এছাড়া শহর ও কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকার পাহাড় ধসের খবর পাওয়া গেছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ জায়গায় সরে যেতে মাইকিংয়ের পাশাপাশি কাজ করছে জেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকরা। অতি শীঘ্রই নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করার জন্য বিশেষভাবে সতর্কতার সহিত অনুরোধ জানাচ্ছি। উজানের ঢলের পানিতে কক্সবাজারের বাঁকখালী ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। টানা ভারী বৃষ্টিতে উপজেলা সদর, রামু ও চকরিয়ার বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে বন্যা। রেললাইনে পাহাড় ভেঙে পড়ে ও ঢলের পানিতে ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে ঢাকা-কক্সবাজার রেল চলাচল। এছাড়াও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কক্সবাজারের সাথে টেকনাফের। টানা বৃষ্টি ও নদ নদীর পানি বেড়ে যাওয়ায় বরিশাল নগরীর নিম্নাঞ্চল ও অনেক রাস্তা পানির নিচে তলিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। অনেক বাড়িঘরে পানি ঢুকেছে। বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে 157 মিলিমিটার বৃষ্টিপাতে বন্দরনগরী চট্টগ্রামের নাগরিক জীবনের সীমাহীন দুর্ভোগ। হাঁটু থেকে কোমর পানিতে ডুবল মহানগরীর বিভিন্ন এলাকা। জলজটে নাগরিক জীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতায় আটকা পড়ে নষ্ট হয়ে যানবাহন। গত 6 বছরে জলাবদ্ধতা নিরসনের জন্য 6,000 কোটি টাকা খরচ হলেও জলাবদ্ধতা না কমে উল্টো বেড়েছে। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। বৃহস্পতিবার বেলা 12টা পর্যন্ত 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 157 মিলিমিটার। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকায় আগের মতোই তৈরি হয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের পথ না থাকা কিংবা প্রতিবন্ধকতার কারণে নিচু সড়কে জমেছে হাঁটু থেকে কোমর পানি। চট্টগ্রাম মহানগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা, তা আবার দেখল নগরবাসী। 1 ঘন্টা টানা বৃষ্টি হলেই প্লাবিত হয় বেশ কিছু এলাকা। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত কারণ, অপরিকল্পিত নগরায়ন, নালা নর্দমায় ময়লা আবর্জনা ফেলা এবং খালগুলো বেদখল হওয়ার কারণেও বেশিরভাগ সময় জলাবদ্ধতা তৈরি হয়। সমস্যা সমাধানে 2017 সালে সিডিএর উদ্যোগে প্রথম প্রকল্প নেওয়া হয়। প্রায় 12,000 কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড সহ 3টি সংস্থা। সঠিকভাবে জলাবদ্ধতা নিরসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যার কারণে আমরা তো কষ্ট পাচ্ছি। এক কোমর পানিতে করে বহদ্দার থেকে আসতে হচ্ছে, গাড়িগুলো নামাই দিছে, গাড়ি আসতে চাচ্ছে না দিক দিয়ে। কবে যে এই সুফলটা পাবে বা জনগণ? জলাবদ্ধতার কারণে শত শত যানবাহন আটকা পড়ে নষ্ট হয়েছে, অপচয় হয়েছে মূল্যবান সময়। কি করবো, সকালে 2 বার বের হয়েছি, পানি তোরে আর যাওয়া সম্ভব হয় নাই, এই জন্য এখন 3rd টাইম অবশ্যই যাইতে হইতেছে আর কি। অবশ্যই ডেলিভারিগুলো বন্ধ হয়ে আছে, সব জায়গায় পানি উঠে গেছে। আমি একটু আগেও দেখলাম ওই যে আপনার এই রাঙ্গুনিয়ার ওইদিকে পাহাড়তলি নজমিয়া ব্রিজে ওই যে মেন রোডে পানি উঠে গেছে। জলাবদ্ধতার জন্য সরকারের এক সংস্থা অন্য সংস্থার উপর দায় চাপিয়ে পার পাওয়ার চেষ্টা করছে, আর চরম দুর্ভোগের শিকার হয় জনগণ। প্রতি বছর বর্ষা এলেই তৈরি হয় এই দুরবস্থা। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বন্যায় আক্রান্ত দেশের 8 জেলায় এখন 4.5 লাখ পরিবার পানিবন্দী। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবি। দুপুরে সচিবালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা জানান, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, খাগড়াছড়ি ও মৌলভীবাজার সহ 8 জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 2 জনের। 29 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য 1534টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তাৎক্ষণিকভাবে ত্রাণ সহায়তা হিসেবে 1,82,00,000 টাকা নগদ ও 13,650 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সকল জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। আলী রেজা জানান, আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও আশপাশের এলাকা এবং দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত কম হবে। সে সময় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। বন্যা মোকাবেলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।
উপদেষ্টা পরিষদের বৈঠকে ত্রাণ তৎপরতা চালানোর সিদ্ধান্ত হয়েছে। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে আগাম সতর্কতা না দিয়ে ভারতের পানি ছেড়ে দেয়াকে ভারতের বাংলাদেশ বিরোধী কাজ বলেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। পরিবেশ উপদেষ্টা জানান, আগাম সতর্কতা না দেওয়ার বিষয়ে ভারতকে প্রশ্ন করা হবে। রকুনুজ্জামানের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বন্যা পরিস্থিতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা হয়। ভারতের পানি ছেড়ে দেওয়া, দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সহ পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয় বৈঠকে। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন। ইতোমধ্যে ত্রাণের যিনি দায়িত্বে আছেন তিনি আজকেই যাচ্ছেন আসলে ফেনীতে, কিন্তু আপনারা জানেন যে ঠিক দুর্যোগ আক্রান্ত জায়গাটাতে এখনো পৌঁছানো যাচ্ছে না, কিন্তু উনি যত নিকটে সম্ভব তত নিকটে পৌঁছিয়ে ত্রাণ কাজে সমন্বয় করার চেষ্টা করবেন এবং আমাদের মধ্যেও একটা সমন্বয় আনতে হবে। আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে এবং আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। বাংলাদেশের মানুষ এই বিষয়টি নিয়ে, শিক্ষার্থী এবং জনগণ ভারতের এই নীতি নিয়ে কিন্তু ক্ষুব্ধ এবং বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে পানির ন্যায্য হিস্সা সেটির জন্য আন্দোলন করছে, সেটির জন্য কথা বলে আসছে। তো আমরা আশা করব যে ভারত বাংলাদেশের সম্পর্কের ভিতরে কোনো টানাপোড়েন যাতে না রাখা হয় এবং একটা ন্যায্যতার ভিত্তিতে যাতে ভারত বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয়। বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে ভারতের কাছে জানতে চাওয়া হবে এই বন্যার কারণটা এবং এইটা ভবিষ্যতে আমরা এড়িয়ে চলতে আন্তর্জাতিক আইনের কাঠামো এবং আমাদের সম্পাদিত চুক্তিগুলো মেনে বা আরও কোনো চুক্তি করতে হলে সেই চুক্তিগুলো করে কিভাবে এড়িয়ে চলতে পারি সে বিষয়টা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হচ্ছে। এছাড়া আন্দোলনে আহতদের চিকিৎসা, নিহতদের স্মৃতি রক্ষা, গুমের বিষয়ে কমিশন গঠন, বিভিন্ন সরকারি স্থাপনার নামকরণ নিয়ে আইন করা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবি জানানোকে একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আনার সিদ্ধান্তও হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। যারা আহত নিহত হয়েছে তাদের চিকিৎসা, পুনর্বাসন, একই সাথে এই গণ অভ্যুত্থানের স্মৃতিটা ধরে রাখতে আমরা একটা কমিশন করব। সেই কমিশনটা হচ্ছে কমিশন অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, মানে যারা বিভিন্ন সময়ে গুম হয়েছেন সেই গুমের কারণ কি, কারা তার জন্য দায়ী, সেই জিনিসগুলো তদন্ত করে দেখবে। অনেক বছর তারা অনেক কিছু বলতে পারেননি, কিন্তু ওই প্রতিবাদের কারণে যাতে জনজীবনে কোনো বাড়তি অসুবিধার সৃষ্টি না হয় সেটা নিশ্চিত করার জন্য এই প্রতিবাদের সাথে সরকারের কি করে একটা সম্পর্ক করে ফেলা যায়, প্রতিবাদটা কোথায় হলে কেমন করে হলে ভালো হয়, অনির্দিষ্টকালের জন্য না করে কিভাবে করে যারা প্রতিবাদ করছেন কোনো একটা বিষয়ে তাদের মুখপাত্রের সাথে সরকারের মুখপাত্র বসে পড়তে পারেন এবং এটার একটা সমাধানে যেতে পারে। 3 নম্বর হচ্ছে যে আমরা একটা নামকরণের নীতিমালার কথা বলেছি, নীতিমালা বা আইনের কথা, যাতে করে জনগণের টাকায় যেটা হয় সেটা এমন কোনো নামকরণ হয় যেটা কোনোভাবেই ফ্যাসিবাদকে উস্কে দিতে না পারে। ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাস্তবায়নে স্থানীয় সরকার সহ কিছু পরিবর্তন দ্রুত করা হলেও বাকি সিদ্ধান্তের ক্ষেত্রে তাড়াহুড়া করা হবে না বলেও জানান উপদেষ্টারা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বন্যার মতো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি করার ব্যাপারে দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মাকে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে আগাম সতর্কতা ও তথ্য পাওয়া যাবে। ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার বৈঠকে এই আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার বিকেলে 4টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান ভারতীয় হাইকমিশনার। এছাড়া অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্সা সমাধানে দুই পক্ষের আলোচনা করে পদক্ষেপের কথাও বলেন প্রধান উপদেষ্টা। ত্রিপুরায় আপনারা জানেন যে বৃষ্টি হয়েছে, সেটার কথা এসছে। উনি বলেছেন যে বাঁধের কথা আসছে, এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে। এত পানির উচ্চতা, এত পানি
তো ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। তো এই ৩৬ লক্ষ লোকের কাছে ত্রাণ পৌঁছানো একটা খুবই আমি বলবো যে এটা আমরা চ্যালেঞ্জটা নিয়েছি। আমাদের প্রধান উপদেষ্টা সর্বক্ষণিক মনিটরিংয়ে রাখছেন যে কোথায় কি হচ্ছে, কোথায় কি করা যায়। তো সোফার আমরা যেটা জেনেছি যে 2 জন মারা গেছে, আমরা উই ক্যান কনফার্ম অ্যাটলিস্ট 2 ডেড। এখন আমাদের কাছে মিসিংয়ের কোনো ফিগার নাই। আর কিছু কিছু জায়গায় টেলিকমিউনিকেশন কাট অফ আছে, ফলে কিছু কিছু বিষয় আমরা জানতেও পারছি না। দেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে অন্তর্বর্তীকালীন সরকার ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমান বলেন, বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্বের 4 জেলা ভয়াবহ বন্যায় বিপর্যস্ত। হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা দুর্গত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সেই সঙ্গে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আশ্রয়হীনদের আশ্রয় ও খাবার সহ অন্যান্য আনুষঙ্গিক সহায়তা দিতে। বিপদের এই সময়ে একে অপরকে অবশ্যই পাশে থাকতে হবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশে গণতান্ত্রিক কাঠামো ফেরানো এবং দেশের পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে সুইজারল্যান্ড সরকার বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। বেলা 11টায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটা রেংলির সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, বিএনপি কি ভাবছে তা জানতে চেয়েছেন সুইস রাষ্ট্রদূত। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিভিন্ন বিষয়ে বিএনপির পরিকল্পনা জানতে চান তিনি। বিএনপি তাদের পরিকল্পনা তুলে ধরেছে। সুইজারল্যান্ড সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাবে উল্লেখ করে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার করে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্য নির্বাচন দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তো তারা তাদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিশেষ করে অর্থনৈতিক, রাজনীতি এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে ক্যাপাসিটি বিল্ডিং করার জন্য তারা তাদের সহযোগিতার কথা বলেছে। রাজনীতি এবং গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যাপারে, গণতন্ত্রকে সঠিক অর্ডারে ফিরিয়ে আনার জন্য যে কাজগুলো করা দরকার, যে প্রতিষ্ঠানগুলোকে দরকার, সেগুলোর উপর আলোচনা হয়েছে। সেখানে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে। বাংলাদেশ থেকে $100 বিলিয়ন উপরে পাচার হয়েছে। যে টাকা পাচার হয়েছে, টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে। সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে, যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং তারা সহযোগিতা দেবে। এটা হচ্ছে একটা ভালো খবর। ছাত্র জনতার আন্দোলন দমাতে হত্যাকাণ্ডের তথ্যানুসন্ধানে ঢাকা এসেছে জাতিসংঘের 3 সদস্যের প্রতিনিধি দল। তদন্তের ধরন, সময়সীমা সহ বিভিন্ন বিষয় এই সফরে ঠিক করা হবে বলে জানিয়েছেন প্রতিনিধি দলের প্রধান বরি মুঙ্গেভেন। এদিকে বিভিন্ন পক্ষের সঙ্গে বসে জাতিসংঘের প্রতিনিধিরা তদন্তের বিষয়াদি ঠিক করবেন বলে জানিয়েছেন সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। ইমরুল কায়েসের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের তথ্য অনুসন্ধানে বৃহস্পতিবার সকালে ঢাকা আসে জাতিসংঘ প্রতিনিধি দল। জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলের প্রধান ররি মুঙ্গাভেনের নেতৃত্বাধীন 3 সদস্যের প্রতিনিধি দলটি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করে। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা। জাতিসংঘ অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে চায়। তদন্তের ধরন কেমন হবে সে বিষয়ে আলোচনা করতে এসেছি। এটি একটি অনুসন্ধানী দল। গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারে বাংলাদেশের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে। বিকেলে অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। পরে তিনিও জাতিসংঘের তদন্ত নিয়ে কথা বলেন। হাই কমিশনারের দপ্তর থেকে আসা দলটি তদন্ত করছে না, তারা সব পক্ষের সাথে আলোচনা করে তদন্তের প্যারামিটার ঠিক করছে। তদন্ত দলের সময়সীমা কতদিন হবে, কিভাবে কাজ করবে, এইসব ঠিক করবে। বন্যা দুর্গতদের সহায়তায় জাতিসংঘের ঢাকা মিশন শুক্রবার বন্যা উপদ্রুত এলাকায় যাবে বলে জানান গোয়েন লুইস। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।
সালমান এফ রহমান ও আহমেদ আকবর সোবহান সহ দেশের শীর্ষ 5 ব্যবসায়ীর ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বৈঠকে 5টি শিল্পগোষ্ঠীর গত কয়েক বছরের আয়কর, ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করে কর ফাঁকির তদন্ত করতে বলা হয়েছে। পর্যালোচনা করা হবে তাদের রপ্তানি ও আমদানির তথ্য। বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনকারী সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর ফাঁকির বিষয়ে বিশেষ অনুসন্ধান শুরু করেছে এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি। এনবিআর এর তলব করা ব্যাংক হিসাবের তালিকা রয়েছে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের নাম। ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে চিঠি দিয়েছে এনবিআর। সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে সম্ভাব্য কর ফাঁকির তালিকা করেছে এনবিআর। অভিযুক্তদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ ও আয়কর আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এনবিআর। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা হয়েছে আজ। ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত এই সভায় সেনা সদর ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যবসায়ী নেতাদের মধ্যে ছিলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান, আব্দুল আওয়াল মিন্টু, মীর নাসির হোসেন, এ কে আজাদ, মোহাম্মদ জসিমউদ্দিন, তপন চৌধুরী, আশরাফ আহমেদ, খন্দকার রফিকুল ইসলাম ও নাসের এজাজ বিজয়। সভায় এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম তার বক্তব্যে সাম্প্রতিক সময় ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবে সেনাবাহিনীর সময়োচিত ভূমিকা, আইন শৃঙ্খলা রক্ষা, ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানায় উৎপাদন অক্ষুণ্ণ রাখা সহ আস্থার পরিবেশ সৃষ্টি করায় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন। শিল্প কলকারখানা ও শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা প্রদান, চাঁদাবাজি বন্ধ ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন সহ বিবিধ কর্মকাণ্ডে সেনাবাহিনী পাশে থাকবে বলে তাদের আশ্বস্ত করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার পার্টির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী বনানীতে নিজ বাসভবন থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। খুদে বার্তায় রাশেদ খান মেননের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। কাল তাকে আদালতে তোলা হবে, চাওয়া হবে 10 দিনের রিমান্ড। এদিকে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক, জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ খুঁজছে মানিক ও ইনুকে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে জিয়াউল হক নামে এক আইনজীবী এই মামলা করেন। পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থার ইউএসএআইডির প্রধান সামান্তা পাওয়ারের ফোনালাপ হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সহায়তা নিয়ে আলোচনাও হয়েছে। যুক্তরাষ্ট্রের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রথম উচ্চ পর্যায়ের কোনো মার্কিন কর্মকর্তার সঙ্গে কথা বললেন। বিবৃতিতে ইউএসএআইডির মুখপাত্র সেজাল পুলিভারতী বলেন, মানবাধিকার, সুশাসন ও অর্থনৈতিক বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মার্কিন সংস্থাটি কিভাবে সর্বোচ্চ সহায়তা দিতে পারে তার বিভিন্ন দিক নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনা করেছেন সামান্তা পাওয়ার। আলোচনায় বাংলাদেশে আশ্রয় নেওয়া 10 লাখের বেশি রোহিঙ্গার বিষয়টিও উঠে আসে বলে বিবৃতিতে জানানো হয়। অর্থ পাচার মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ঢাকার বিশেষ জজ আদালত 1-এর বিচারক আবুল কাশিম বৃহস্পতিবার এই আদেশ দেন। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দুদকের মামলায় রায় ঘোষণার জন্য আগামী 29 আগস্ট দিন ঠিক করেছেন বিশেষ জজ আদালত 6-এর বিচারক মাসুদ পারভেজ। বিস্তারিত গালমান শফি রিপোর্টে। 2014 সালের 6 ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুদক। মামলায় অভিযোগ করা হয় ডক্টর মোশাররফ 2001 থেকে 2006 সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে অবৈধভাবে অর্জিত প্রায় 9.5 কোটি টাকা পাচার করেছেন। ঢাকার বিশেষ জজ আদালতে হাজির হন বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন। রায় ঘোষণার পর তার আইনজীবী বলেন, রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আর খন্দকার মোশাররফ বলেন,
এই রায়ে দীর্ঘদিন পর আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এই আসামিকে সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করার জন্য, হেনস্থা করার জন্য, ক্ষতিগ্রস্ত করার জন্য আর্থিক, রাজনৈতিক এবং সামাজিকভাবে এই মামলাটি দায়েরকৃত। ন্যায়ভিত্তিক বিচারকের ফাইন্ডিংসে আসামিকে বেকসুর খালাস দেওয়া হলো। সঠিকভাবে এগুলো পর্যালোচনা করে যে রায় দিয়েছেন, আমি মনে করি যে একজন স্বাধীন এবং সাহসী একজন বিচারক যা করেন তিনি তা করেছেন এবং আমাকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। অন্যদিকে 2007 সালের 16 আগস্ট বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাসের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার রায়ের দিন ঠিক করেছে আদালত। মাননীয় আদালতে আমরা যুক্তিতর্কের মধ্য দিয়ে তাকে আমাদের অবস্থানটা আমরা পরিষ্কার করেছি। আমরা বিশ্বাস করি যে মাননীয় আদালত আগামী 29/8/2024 উনি রায়ের জন্য দিন ধার্য করেছেন এবং সেই রায়ে আমরা এই আদালত থেকে সুবিচার পাব। আদালতে মির্জা আব্বাসের সাথে তাঁর স্ত্রী, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধে আবেদনকারী রিট না চালানোর কথা বলায় রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে তারেক রহমানের বক্তব্য প্রচারে আর কোনো বাধা নেই। আজ বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। 2015 সালের 6 জানুয়ারি আইনজীবী নাসরিন সিদ্দিকী লিনা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিটে কোনো পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসে তারেক রহমানের কোনো বক্তব্য প্রকাশ, প্রচার ও সম্প্রচার না করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তথ্য সচিবের প্রতি নির্দেশনা চেয়েছিলেন। রিটে তারেক রহমানকে ফেরারি আসামি হিসেবে উল্লেখ করে তার বক্তব্য মিডিয়ায় প্রচারের বিরোধিতা করা হয়। পরদিন রিটের শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তারেকের বক্তব্য প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার নির্বিচার হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট আবেদনের উপর শুনানি রবিবার নির্ধারণ করেছে আদালত। সকালে বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানির তারিখ নির্ধারণ করেন। রিটের শুনানি ঘিরে সকাল থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া গত সোমবার রিটটি করেন। রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তন চাওয়া হয়েছে। এছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চাওয়া হয়েছে। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের মোহাম্মদপুরের বাসায় তল্লাশি চালিয়েছে শিক্ষার্থীরা। বুধবার রাতে বাসাটিতে তল্লাশি কার্যক্রম চলে, তবে অপ্রীতিকর অবস্থা রোধে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত ছিল। শিক্ষার্থীরা জানান, নানকের বাসায় অস্ত্র থাকতে পারে এমন সন্দেহে তল্লাশি চালানো হয়। বাসায় অনেক চালের বস্তা, কম্বলের বস্তা মিলেছে। নানকের বাসায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ছবিও পাওয়া গেছে। শিক্ষার্থীরা ধারণা করছে বিরোধী মতের রাজনৈতিক দলের নেতাদের টার্গেট করে হামলা অথবা মামলার কার্যক্রম এখান থেকেই পরিচালিত হতো। বিভিন্ন আলেমদেরও ছবি পাওয়া যায় আওয়ামী লীগের এই নানকের বাসায়। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহতের স্বজনদের কান্না যেন থামছেই না। ছেলে সাজ্জাদকে হারিয়ে মানসিক ভারসাম্যহীন তার মা শাহনাজ। দারিদ্র্যের কারণে চাঁদপুর থেকে এসে খালার বাসায় থেকে পড়াশোনার পাশাপাশি কাজ শিখত মিরপুরে একটি গাড়ির গ্যারেজে। 19 জুলাই মিরপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তার। সাজ্জাদের মতো গুলিবিদ্ধ হয়ে বেঁচে যাওয়া অনেকেরই আশ্রয় এখন হাসপাতালে। সাইদুল ইসলাম ও মুজিবুর রহমানের ক্যামেরায় আরো জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। শিক্ষার্থীদের আন্দোলন তখন তুঙ্গে। ঢাকা সহ সারা বাংলাদেশ যেন এক মৃত্যু উপত্যকা। তুমি যে চলে গেলা, তুমি চলেই যদি যাবা, আমাকে একটাবার একটু বলে যাইতা। আমি তো তোমার একটা সঙ্গী ছিলাম, আমি তো তোমার সঙ্গের সাথে ছিলাম। তো তুমি চলেই যখন গেলা, আমাকে ঢাকা গেলে কে নাস্তা খাওয়াবে, কে আমার চকলেট কিনে দেবে, তা আমার তো কেউ রইলো না। চাঁদপুরের হাফেজ সাজ্জাদ হোসাইন
দারিদ্র্যের কারণে ঢাকা এসেছিলেন খালা জাকিয়া সুলতানার বড়বাগের বাসায়। পড়াশোনার পাশাপাশি কাজ করত রাইনখোলার একটি গ্যারেজে। 19 জুলাই ছাত্র জনতার আন্দোলনে সামিল হতে গ্যারেজ থেকে আগেভাগেই বাসায় ফিরেছিলেন হাফেজ সাজ্জাদ। মিরপুর 10 নম্বরে সেই গেছে আর ফিরেনি সাজ্জাদ। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তার লাশ পাওয়া যায় মিরপুর হার্ট ফাউন্ডেশনে। গুলিটা বাম পাশে বুকে, এখান থেকে হাতটা ফুটো করে এখান থেকে বেরিয়ে গেছে স্যার। আর ওর সাথে সাথেই মারা গেছে। ওর কিছু ছেলে পেলে ছিল, ওরা ভোট ধরে নিয়ে আসছে। আর ওর একটা ছোট ভাই আছে 6 বছরের। ওর ভাইটা বলতেছে যারা গুলিটা করছে তারা একটা কেন করলো, তারা 2টা করতো, তাহলে তো আমিও ওর সাথে চলে যেতাম। ওই এতটুকু বাচ্চা বলতেছে যে তাহলে তো আজকে আমার এই দিনটা দেখতে হইতো না। আমার মা পাগল, আমার বাবা কাজ করতে পারে না, বাবা কাজ করতে যেয়ে সিঁড়ি থেকে পড়ে বাবার পা ছিলে গেছে, তাহলে এই দিনগুলো তো আমাদের দেখতে হতো না। আমার আপন ছোট বোনের ছেলে, তো ওর ছেলে মারা গেছে, ওরে কবর দেখাইতেছি, ওরে সব কিছু, এগুলো এখনো ওরে দেখায়নি স্যার। ও প্রতিনিয়ত এই ছবিটা নিয়ে বসে থাকে আর বলে চেয়ারে আছে, ওরা রুটি দাও, ওরে খাবার দাও, তোমরা কেউ বলো না যে ও মারা গেছে। অবশ্যই ও আছে, ও আসবে, এখনই আম্মু বলে ডাকবে, ও আসবে ঠিকই আমার কাছে, কিন্তু ও তো কোনোদিন আসবে না স্যার, এটা তো আমরা জানি। আমরা নিজে হাতে ওরে দাফন করেছি, ও তো আর কোনোদিন ফিরবে না। গুলিবিদ্ধ হয়ে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, কষ্টের শেষ নেই তাদের। পটুয়াখালীর কলাপাড়ার মেহেদি হাসান অনিম অল ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী। 4 জুলাই মিরপুর 10 নম্বরের সংঘর্ষে একটি গুলি ঘাড়ের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায়। ভাগ্যক্রমে বেঁচে গেলেও এখনো যন্ত্রণায় ছটফট করছেন। পরে আওয়ামী লীগের সন্ত্রাসী নেতারা আমাকে শটগান বা পিস্তলের গুলি আমার গলাতে লাগে, এখান থেকে বের হয়ে যায়। যে পাশে গুলি লাগছে ভেইন ছিঁড়ে যাওয়াতে আমার হাতটা প্রপাস হয়ে আছে, আমি এখন হাত দিয়ে কিছু করতে পারতেছি না। মানে অনেক মানুষ মারা গেছে, সেই তোমার যারা তোমার সঙ্গে আন্দোলনে ছিল তাদের মধ্যে যে তোমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, মানে কিভাবে দেখছো এই জীবনটাকে? আসলে এটা আমি মনে করি আল্লাহ তাআলা আমাকে দ্বিতীয়বার সুযোগ দিছে। সে সময় গুলিবিদ্ধ কাউকেই চিকিৎসা দিতে চাইতো না কোনো হাসপাতাল। জামাত শিবির আখ্যায় আহতদের পরিবারগুলোকেও সামাজিকভাবে করা হতো হেনস্থা। না, আসলেই আমার ছেলে আহত হইলে আমার কষ্ট নাই, এটাই সত্য। এই যে স্বৈরাচারের থেকে মুক্তি পাইছে দেশ, এই জন্য আমার কষ্ট নাই। কেন গুলিবিদ্ধ হওয়ার পরে ওকে ইসলামিক হসপিটাল নেওয়া হয়েছিল, তা ওখানে ওকে রিসিভ করেন। তারপর অন্যান্য মেডিকেলে যোগাযোগ করলাম আমরা, প্রাইভেট মেডিকেলে, ওনারা কেউ রাজি হলো না। তারপর গোপনে আমরা একটা ধানমন্ডি 27-এ একটা মেডিকেলে গোপনে, তাও তারা প্রকাশ্যে না, গোপনে তারা রাজি হলো যে হ্যাঁ আমাদের এত টাকার বিনিময়ে আমরা করতে পারি, কিন্তু এটা জানাজানি করা যাবে না। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা ও নিহতের পরিবারগুলোর সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান ভুক্তভোগীদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিতর্কিত পর্ষদ ভেঙে দিয়ে ইসলামী ব্যাংকে 5 স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল্লাহ আল মাসুদকে। ইসলামী ব্যাংকে এস আলম মুক্ত করতে আগের পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর আজ স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে অনুমোদন দেন। ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগপ্রাপ্তরা হলেন রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল্লাহ আল মাসুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশিদ ওয়াহাব, আল আরাফা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আব্দুল সালাম। ইসলামী ব্যাংকের বেশিরভাগ শেয়ারের মালিকানা এস আলমের হাতে থাকায় আপাতত ব্যাংকটিতে স্বতন্ত্র পরিচালক দিয়ে বোর্ড পুনর্গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে চাকরি স্থায়ীকরণ করার দাবিতে অগ্রণী ব্যাংকের নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালককে অবরুদ্ধ করে প্রধান কার্যালয়ে দিনভর বিক্ষোভ করেছেন ব্যাংকটির 7 শতাধিক কর্মচারী। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। সকাল থেকেই ব্যাংকের 6ষ্ঠ তলায় বিক্ষোভ করেন অগ্রণী ব্যাংকের অস্থায়ী কর্মচারীরা। বিভিন্ন এলাকায় মাঠ পর্যায়ে নিয়োজিত 752 জন কর্মচারীর চাকরি স্থায়ী হয়নি। গোডাউন কিপার পদেও কাজ করছেন বেশ কিছু কর্মচারী। এ বিষয়ে জানতে চাইলে অগ্রণী ব্যাংকের এমডি মোরশেদুল কবির জানিয়েছেন 2016 সাল থেকে তাদের স্থায়ী করার প্রক্রিয়া শুরু হলেও অর্থ মন্ত্রণালয়ের দীর্ঘসূত্রিতার কারণে সম্ভব হয়নি। তবে শিগগিরই যাতে বিষয়টি সুরাহা করা হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ির বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী।
আটকা পড়াদের উদ্ধার ও ত্রাণ বিতরণ করেছে সেনা সদস্যরা। এতে নেতৃত্ব দেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। এদিকে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি অদূত ভূঁইয়ার পক্ষ থেকে দুর্গতদের জন্য রান্না করা খাবার বিতরণ করেছেন দলটির নেতাকর্মীরা। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, ছাত্রদের আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে শেখ হাসিনা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার হবে। গোপালগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের কবর জিয়ারত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং আর্থিক সহায়তা দেন ইমরান সালে প্রিন্স। জামালপুরের সরিষাবাড়িতে যুবদল নেতা সুজন খান ও হাসনা বেগম হত্যা মামলার প্রধান আসামি ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলকে অপসারণ এবং তার ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে জামালপুর সরিষাবাড়ি সড়কে এ কর্মসূচি পালন করে ইউনিয়নবাসী। শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি ও ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে মিছিল করেছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল। সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসান অভিন নেতৃত্বে নয়াহাট বাস স্ট্যান্ড থেকে মিছিল বের করা হয়। ধামরায়ে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত মেধাবী ছাত্র আফিকুল ইসলাম সাদ সহ সারা দেশে আন্দোলনে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন। কক্সবাজারের ঈদগাঁও ও রামুর বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্কুল মনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন স্কুলের ছাত্রী ও শিক্ষকরা। দয়াগঞ্জ মোড় অবরোধ করে বিক্ষোভ করে তারা। তাদের অভিযোগ, অধ্যক্ষ লুৎফুর নাহার নানা অনিয়ম আর দুর্নীতিতে জড়িত। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।